যারা ভেবেছিলেন যে আমাদেরকে খুন করে দেবেন বা মেরে ফেলবেন, তারা হয়তো এটা আশঙ্কা করেছিলেন বা তারা এটা হয়তো ভেবেছিলেন যে এই মারবার পরে আর অন্তত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বা জনপ্রতিনিধিরা এখানে আসবেন না। আমি এর আগেই বলেছি, আমরা ত্রাণ দিতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। বন্যা পীড়িত, দুর্যোগ পীড়িত মানুষের ত্রাণ পাওয়াটা একটা অধিকার। সেই অধিকার থেকে কেউ আমাদেরকে দমাতে পারবে না। তার উপর তৃণমূলের পাথরবাজ বাহিনী হামলা চালিয়েছিল এখানেই। সেই নাগড়াকাটায় ফের ত্রাণ বিলি করতে গেলেন অকুতোভয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবুকে দেখেই ঘিরে ধরেন অসংখ্য মানুষজন। ওঠে শঙ্কর ঘোষ জিন্দাবাদ ধ্বনি। ত্রাণ দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তদের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন শঙ্কর। প্রায় প্রত্যেকের উপরে আক্রমণ সাজানো হয়েছে। শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে নয়, বিধায়কদের উপরে, সাংসদদের উপরে নয়, আমরা দেখেছি সিআইএসএফ এর উপরেও এরা যেভাবে আক্রমণ সানিয়েছে, তা ভারতবর্ষের বন্যা পীড়িত মানুষ বা দুর্যোগ পীড়িত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে কোনো রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি, মানুষ, ক্লাব, কাউকে এই ধরনের সমস্যায় পড়তে হয়নি। ফলে স্বাভাবিকভাবেই সেই দিনে আপনারা শুনেছেন যে একজন আদিবাসী মহিলা, তিনি পরিষ্কারভাবে এই কথা বলেছেন সর্বসমক্ষে যে ত্রাণ দিতে এসে তাদেরকে যেভাবে মারা হলো, তাহলে যাদের ত্রাণ পাওয়ার কথা তাদেরই তো ত্রাণ আটকে গেল। শঙ্করবাবু বলেন, যেদিন তাঁর ও খগেন মুর্মুর উপর পাথরবাজরা প্রাণঘাতী হামলা করেছিল, সেদিনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নাগড়াকাটাতে ফের আসবেন। শঙ্করবাবু জানান, হাসপাতাল থেকে ছুটি পেতেই নাগড়াকাটার মানুষের জন্য ত্রাণ সংগ্রহ শুরু করেন তিনি। শরীর একটু সুস্থ হতেই দলের অনুমতি নিয়ে পৌঁছে গিয়েছেন নাগড়াকাটার দুর্গত মানুষদের পাশে। সেই দিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নাগড়াকাটায় আমরা যাব, বামনডাঙ্গা, টুন্ডু বস্তিতে ত্রাণ পৌঁছবো, এবং যারা ভেবেছিলেন যে আমাদেরকে খুন করে দেবেন বা মেরে ফেলবেন, তারা হয়তো এটা আশঙ্কা করেছিলেন বা তারা এটা হয়তো ভেবেছিলেন যে এই মারবার পরে আর অন্তত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বা জনপ্রতিনিধিরা এখানে আসবেন না। আমি এর আগেই বলেছি, আমরা ত্রাণ দিতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। বন্যা পীড়িত, দুর্যোগ পীড়িত মানুষের ত্রাণ পাওয়াটা একটা অধিকার। সেই অধিকার থেকে কেউ আমাদেরকে দমাতে পারবে না। নাগড়াকাটায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন শঙ্কর ঘোষ। তিনি বলেন, এই ঘটনায় সমগ্র আদিবাসী সমাজকে নিচু দেখিয়েছেন এবং ছোট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। গাড়ির একটি কাঁচও আস্ত সেদিন ছিল না। একটি বোল্ডার সরাসরি খগেন মুর্মুর মাননীয় সাংসদ তার চোখের নিচে লাগে, তার হাড় ভেঙে যায়। তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে ফটোশুট করতে গিয়ে 1.5 মিনিটের কম সময় দেখে তারপরে চোখের নিচের হাড় ভাঙাকে তিনি বললেন কানের নিচে লেগেছে। আসলে সামগ্রিকভাবে আদিবাসী সমাজকে সেদিন তিনি ছোট করেছেন, অপমান করেছেন, এবং তাদের এই কঠিন সময়েও তাদের পাশে না দাঁড়িয়ে তাদের প্রতি যে ধরনের আচরণ করেছেন, আমরা এটা সারা ভারতবর্ষের আদিবাসী সমাজের কাছে নিয়ে যাব। হামলার দিনের ঘটনাও এদিন ব্যাখ্যা করেন শঙ্কর ঘোষ। মাননীয় সাংসদ, আদিবাসী সাংসদ, যিনি এসেছিলেন আদিবাসী পরিবারের স্বজন হারানো বেদনার সাথে নিজেকে যুক্ত করে তাদেরকে সমবেদনা জানাতে
তাকে এবং আমাকে যেভাবে গণপ্রহার বা মব লিঞ্চিং করবার চেষ্টা হয়, তার সাথে সাথে আমাদের জলপাইগুড়ির প্রাক্তন সভাপতি শ্রী বাপি গোস্বামী মহাশয়, তাকেও শারীরিকভাবে আক্রমণ চালানো হয়। এইরকম একটি ঘটনা সারা দেশে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থা, যারা ব্লাড ডোনেশন ক্যাম্প ভাঙচুর করে, যারা লাইব্রেরির বই পড়ায়, যারা রিলিফ দিতে গেলে বিরোধীদের উপর আক্রমণ শানায়, আমার সাথে সাথে আমাদের আরেক বিধায়ক মনোজ ওরাও, কুমারগ্রামের সুশীল বর্মন, বরেন্দা, প্রায় প্রত্যেকের উপরে আক্রমণ শানানো হয়েছে। রাজ্যে আদিবাসী সমাজের অন্যতম মুখ খগেন মুর্মুর ওপর এমন প্রাণঘাতী হামলায় তৃণমূলকে ছিছি করছে গোটা দেশ। অবশ্য নির্লজ্জ তৃণমূলের তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়েছে। বিভিন্ন সমীক্ষা বলছে বেশ ব্যাকফুটের শাসক দল। নমশূদ্র রাজবংশী আদিবাসীরা কেউই ভোট দেয় না তৃণমূলকে। নাগরাকাটার এমন ঘটনার পরে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন তপশিলি জাতি ও উপজাতি সমাজ। আর প্রভাব তো ইভিএম এ পড়বেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार। वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।